ভয়ার্থ চোখ, বিছানার ছোপ ছোপ রক্তের দাগের দিকে তাকিয়ে আছে তমালিকা। সারা ঘরে ঝিলিকবাতির আলো জ্বলছে। কিছুক্ষণ পরপর কান্নার হিড়িকে কেঁপে কেঁপে উঠছে সে। তার বুকের ভেতরের চাপা কষ্ট তীব্র হচ্ছে। তখনই ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হয় ফার্সি। তমালিকাকে কাঁদতে দেখে ঝাড়ি দিয়ে বলল, এই মেয়ে, কাঁদছো কেন? এমন ভাবে কাঁদছো মনে হচ্ছে কেউ তোমাকে পিটুনি দিয়েছে। স্বামী হই তোমার, অধিকার আছে আমার। এভাবে কাঁদবে না, খবরদার। ফার্সির ঝাড়ি খেয়ে চুপসে যায় তমালিকা। সে চোখ ছোট ছোট করে ফার্সির দিকে তাকায়। এরপর ধীর গলায় বলে, আমি উঠতে পারছি না, হাত পা ব্যথা হয়ে আছে। ফারিস কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটার মুখটা কেমন বিশ্রী করে ফেলেছে কেঁদে কেঁদে। মুখের মেকআপ পুরো নষ্ট হয়ে গেছে। সে তমালিকার পাশে এসে তাকে 5 গোলা করে তুলে নেয়। ফারিস তাকে ওয়াশরুমে নামিয়ে দেয়। তমালিকা তার দিকে তাকিয়ে বলে, আপনি বের হন, আমি গোসল করব। এক বাচ্চা মেয়ে বিয়ে করেছে সে। বন্ধুর বিয়ে খেতে গিয়ে নিজে ফেসে গেছে। তার কপালটা সবসময় এত খারাপ থাকে কেন? গিয়েছিল বন্ধুর বিয়ে খেতে, অথচ বন্ধু বিয়ের আসরে আসেনি। এরপর আর কি, তার বাবা রাতিব মির্জা মেয়ের মায়ের কান্না দেখে একদম গলে গেল। এরপর টানতে টানতে ফারিসকে নিয়ে সবার সামনে বলল, আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে। এই কথাখানা শুনে প্রথমে তো ফারিসের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। মানে কি এসবের? বন্ধুর হবু স্ত্রীকে এখন তার বিয়ে করতে হবে? ফারিসের বাবা তাকে একবারও জিজ্ঞাসাও করেনি। ভরা বিয়ে বাড়িতে বসে বাবার মুখের উপর কিছু বলতেও পারেনি ফারিস। আর বিয়ের পর মেয়েকে দেখে সে আরো অবাক। এই যে কচি খুকি, তার বন্ধু প্রিয়ম কোন কষ্টেই বাচ্চা মেয়েটার সাথে বিয়েতে রাজি হয়েছিল। বয়সটা তো দেখবে, তার থেকে কম করে হলেও 9-10 বছরের ছোট হবে। মেয়েকে দেখে মনে হচ্ছে যেন 17 বছরের নাবালিকা। ফারিস দীর্ঘশ্বাস ফেলে। তখনই খাট থেকে ওয়াশরুমের দরজা খুলে যায়। দরজাটা একটু ফাঁকা করে তমালিকা বলে, আমি পরবো কি? ফারিস উল্টা প্রশ্ন করে বলে, তুমি পরবে কি সেটা কি আমি জানি? ফারিসের প্রশ্নে বিরক্ত হয় তমালিকা। বিরক্তিতে চবোধক শব্দ করে বলে, আমার লাগেজ ওখানে রাখা আছে, সেখান থেকে একটা 3 পিস বের করে দিন। ফারিস রুমের চারিদিকে চোখ বুলায়। এক কর্নারে তমালিকার লাগেজটা দেখতে পায় সে। তারপর লাগেজ থেকে একটা কালো রঙের 3 পিস এনে ওয়াশরুমের সামনে দিয়ে বলে, দরজা খোলো। তমালিকা তখন ফাঁকা থেকে হাত বের করে বলে, হাতে দিন। ফারিস 3 পিসটা হাতে নিয়ে বলে, এমন কিছু কি বাকি আছে যা আমি দেখিনি? ফারিসের এমন কথায় কান গরম হয়ে গেল তমালিকা। সে ভেবে পাচ্ছে না একটা মানুষ এতটা বেশরম কি করে হয়। সে প্রতি উত্তর না করে দরজা বন্ধ করে দেয়। ফারিস গিয়ে বিছানায় শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত লাগছে তার। মিনিট কয়েক পরেই তমালিকা ওয়াশরুম থেকে বের হয়। ফারিস চোখ বন্ধ করে আছে। তা দেখে তমালিকা ধীর পায়ে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায়। আয়নার সামনে দাঁড়াতেই চোখ পড়ে গলার দিকে। কি বাজেভাবে কামড়গুলো দিয়েছে। জিদ করে এভাবে টর্চার করেছে লোকটা। তার কি এখানে কোনো দোষ আছে? তমালিকা কামড়ের দাগগুলোতে হাত বুলায়। তার ভেজা চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। ফারিস চোখ মেলে তাকায়। তমালিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনায় ডুবে গেছে। পুতুলের মতো একটা মেয়ে কোমর সমান ভেজা চুল নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। এই মেয়েটা তার বউ ভাবতে বুকের মধ্যে চাপা কষ্ট অনুভব করলো ফারিস। এখন থেকে তার রুমের ভাগ দিতে হবে এই বাচ্চা মেয়েকে। সে খেয়াল করলো তমালিকার চুল থেকে পানি পড়ছে। বিরক্ত হয়ে উঠে পড়লো সে। একটা তোয়ালে নিয়ে তমালিকার চুলগুলোতে মুছতে শুরু করলো। আচমকা চুলে কারো স্পর্শ পেয়ে স্তম্ভিত ফিরে পায় তমালিকা। সে অবাক চোখে ফারিসের দিকে তাকালো। ফারিস তোয়ালে দিয়ে চুলগুলো মুছে দিয়ে বলল, শোনো মেয়ে, আমার জিনিসপত্র এলোমেলো করবে না। আমার জিনিস শেয়ার করা আমার মোটেও পছন্দ না। তুমি এখন থেকে এই রুমে থাকবে ভাবলেই আমার কষ্ট হচ্ছে। ফারিসের এহেন কথায় তমালিকা শক্ত গলায় বলে, তাহলে আমাকে গেস্ট রুমটা দেখিয়ে দিন। আপনার রুম শেয়ার করতে সমস্যা হলে আমি সেখানে গিয়ে থাকি। মেয়েটার থেকে এমন উত্তর আশা করেনি ফারিস। সে অবাক হয়ে তমালিকাকে নিজের দিকে ঘোরালো। মেকআপ ছাড়া চেহারাও মাশাআল্লাহ খুবই সুন্দর। ফারিস কিছুক্ষণ তাকিয়ে রইল তমালিকার দিকে। এরপর চোখ পড়ল গলায় থাকা দাগগুলোর দিকে। ফারিস আটকে উঠে বলল, এ মা, এ দেখি অনেক দাগ পড়ে গেছে। তমালিকা সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, হ্যাঁ পড়েছে তো কি হয়েছে? তমালিকার কথায় বারবার হতাশ হচ্ছে ফারিস। সে এবার কৌতূহল দমিয়ে না রেখে জিজ্ঞাসা করলো, আচ্ছা বয়স কত তোমার? তমালিকা চুলগুলো মুছতে মুছতে বলল, আমার বয়স 17। ফারিস বিছানায় বসে বলল, যা ভেবেছিলাম তাই, বাচ্চা মেয়ে। ফারিসের কথায় তমালিকা রেগে বলল, কেন, আপনি কি বুড়ো দাদু হয়ে গেছেন? 27 বছর বয়সে নিজেকে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ পুরুষ ভাবতে শুরু করেছেন নাকি? ফারিস অবাক হয়ে বলে, তুমি দেখি মুখে মুখে তর্ক করো। আচ্ছা তোমাকে এই বয়সে বিয়ে দেওয়ার কারণটা কি? তমালিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার দাদি অসুস্থ। সে আমার জামাই দেখতে চেয়েছে। এজন্য আমাকে ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে। তখনও যা ছিল ঠিকঠাক ছিল, আল্লাহ জানে এখন আমি কার পাল্লায় পড়েছি। শেষের কথাটা বিড়বিড় করে বলল তমালিকা। কিন্তু ফারিস শুনে ফেলল। সে উঠে এসে তমালিকার হাত চেপে ধরে বলল, কার পাল্লায় পড়েছি মানে? যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে জিজ্ঞাসা করলে না? দুজনেই পরিবারের চাপে রাজি হয়েছে বিয়েতে। মাঝখানে আমি ফেসে গেছি। এখন বলছো কার সাথে বিয়ে হয়েছে? এ কথা আমার বলা উচিত তোমার নয়। তমালিকা দাঁতে দাঁত চেপে বলে, সে না হয় মুখ ফুটে বলিনি। আপনি ওখানে বসে কেন রাজি হলেন বিয়ে করতে? মুখে কথা ছিল না? এই মেয়ে চুপ করো। ফারিসের ধমকে কিছুটা ভয় পেয়ে তমালিকা বলে, সারাক্ষণ এই মেয়ে ওই মেয়ে করবেন না, আমার নাম আছে। ফারিস একটু ঝুঁকে জিজ্ঞাসা করে, তা শুনি কি নাম তোমার? তমালিকা আরোরা। তমালিকা ফারিসার চোখে চোখ রেখে নিজের নামটা বলল। ফারিস চোখের দিকে তাকালো। গভীর দুটো চোখ। ফারিস মাথা নেড়ে বলল, সুন্দর নাম, ধন্যবাদ। আপনার নাম কি? তমালিকা পাল্টা প্রশ্ন করলো ফারিসকে। ফারিস এবার তমালিকার কানের কাছে গিয়ে বলল, মির্জা ফারিস আল ফায়েজ, যে ভেজা টাওয়েল নিয়ে দাঁড়িয়ে থাকা পছন্দ করে না। এটা গিয়ে বেলকনিতে দিয়ে এসো। ফারিসের
ফারিসের ফিসফিস করে বলা কথায় তমালিকার সর্বাঙ্গে শিহরণ খেলে গেল। সে ফারিসকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এসব অসভ্যতা আমার পছন্দ না। প্রথমে তো আপনি আমার অনুমতি ছাড়াই আমার সাথে। আমি তোমার অনুমতি ছাড়াই কি তোমার সাথে? ফারিসের এমন প্রশ্নে ভেবাচাকা খেয়ে যায় তমালিকা। এই লোককে দমানো সম্ভব না। আল্লাহ কার পাল্লায় ফেলেছে? মনে মনে ভীষণ আহাজারি করে তমালিকা। এরপর মিনমিনি গলায় বলে, কি আপনি তা জানেন না? ফারিস মাথা নেড়ে বলে, না জানি না, তবে এখন কি কি করবো তাই দেখো। কথাটা শুনে তমালিকা ফারিসের দিকে তাকায়। তখনই ফারিস এক আশ্চর্যজনক কাজ করে বসে। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে যায় তমালিকার অধৈর্যরা দখল করে নিয়েছে ফারিস। তমালিকা বিস্ময় চেপে রাখতে পারছে না। এই লোকের নাকি তাকে পছন্দ হয়নি, অথচ কথায় কথায় কি সব শুরু করেছে। তমালিকা ধাক্কা দিয়ে ফারিসকে সরাতে চায়, কিন্তু সে পেরে ওঠে না। ফারিস এক হাত দিয়ে তমালিকার কোমর জড়িয়ে ধরে অন্য হাত ঘাড়ের কাছে নিয়ে নিজের কাছে টেনে নিয়েছে তমালিকাকে। ধস্তাধস্তি করে পেরে ওঠে না মেয়েটা। কিছুক্ষণ পর ফারিস নিজেই ছেড়ে দেয় তাকে। তমালিকা ছিটকে দূরে সরে যায়। ঘৃণা ভরা চোখে ফারিসের দিকে তাকায় সে। ফারিস ঠোঁটটা মুছে বলে, ইয়াম্মি। এহেন কথায় চোখ জোড়া বড় বড় হয়ে যায় তমালিকার। সে কিছু বলার আগেই ফারিস তাকে আদেশের সুরে বলে, শোনো, তুমি এসব লিপস্টিক দেবে না, এমনিতেই ভালো লাগে, এখন লিপস্টিক নেই তাই আরো ভালো লাগছে। তমালিকা মাথায় হাত দিয়ে বলে, আপনি একটা নির্লজ্জ বেহায়া পুরুষ। গতকালও আমি আপনার বন্ধুর হবু স্ত্রী ছিলাম, আর আজ আপনি আমার সাথে কি সব করছেন? ছি, একটুও জড়তা কাজ করছে না? ফারিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, গতকাল তুমি বন্ধুর হবু বউ ছিলে, এটা অতীত, আর এখন তুমি আমার বউ, বুঝলে? এটাই সত্যি আর এটাই বাস্তব। আর জড়তার কথা বলছো? যে মেয়ে এইটুকু বয়সে ধেই ধেই করে বিয়ে করতে পারে সে অবশ্যই এসব হ্যান্ডেল করতে পারবে। আর যদি হ্যান্ডেল করতে না পারো তবে চলে যাও এখান থেকে, দূরে পালিয়ে যাও কোথাও, একদম অনেক দূরে, যাতে তোমাকে কেউ খুঁজে না পায়, আর আমিও বেঁচে যাই। না হলে প্রতিনিয়ত আমি তোমার উপর এভাবেই টর্চার করব। শেষের কথাগুলো ফারিস অনেকটা শীতল গলায় বলে। তমালিকা এসব শুনে অবাক হয়। সেজন্য অতিষ্ঠ হয়ে এখান থেকে পালিয়ে যায়। এজন্যই করছে এসব। বলার মতো কিছু খুঁজে পায় না সে। চুপচাপ একটা বালিশ নিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। তার চোখ দিয়ে পানি পড়ছে শুধু। পরিবারের ভুল সিদ্ধান্তগুলোর জন্য মাঝে মধ্যে জীবন নরক হয়ে ওঠে। সে জানে না তার সাথে কি ঘটতে চলেছে। তমালিকা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। সম্মানিত ভিউয়ার্স, গল্পের বাকি অংশ কি হয় তা জানতে চাইলে গল্পটি শেয়ার করে কমেন্ট বক্সে দ্বিতীয় পর্ব লিখতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় রোমান এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।